শিক্ষা যে পদ্ধতি বা যে পাঠ্যক্রম, সে শিক্ষা পদ্ধতি এবং পাঠ্যক্রম কীরকম হওয়া উচিত স্বামীজির মতে। অর্থাৎ স্বামীজির মতে যে পাঠ্যক্রম অথবা যে শিক্ষা পদ্ধতি, সে শিক্ষা পদ্ধতি এবং পাঠ্যক্রমকে কীরকম থাকতে হবে। শান্তিনিকেতন এবং তার সঙ্গে সঙ্গে শ্রীনিকেতন, তো এই দুটো জায়গার মধ্যে কিন্তু আমরা প্রয়োগবাদটাকে দেখতে পাই। কীরকমভাবে? হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম 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 এভরিওয়ান। তো দেখ, আজকে এডুকেশনের যে সেকেন্ড চ্যাপ্টারটা রয়েছে ক্লাস 12-এর, অলরেডি তোরা সবাই ক্লাস করেছিস, তাও আমরা খুব শর্টের মধ্যে এই সেকেন্ড চ্যাপ্টারটার একটা রিভিশন করে নেবো। ওকে, তো যারা যারা মিস করে গেছিস, অনেকটা বড় ক্লাস অ্যাটেন্ড করিস নিকো, তো তাদের জন্য পার্টিকুলারলি এইটা যে একদম ছোটোর ওপরে আমরা খুব তাড়াতাড়ি করে এই যে সেকেন্ড চ্যাপ্টারটা রয়েছে, চ্যাপ্টারটাকে আমরা পুরো কভার করব, যাতে আর কোনো রকম কোনো ডাউট না থাকে। তো চলো আর দেরি না করে আমরা স্টার্ট করে দিই এটাকে। তো দেখে নিই আমরা কোন চ্যাপ্টারটার উপর আজকে ডিসকাস করতে চলেছি। তো গ্রেট এডুকেটর অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন ইন ইন্ডিয়া, অর্থাৎ যে মহান মনীষীরা রয়েছেন, সেই মহান মনীষীদের শিক্ষাক্ষেত্রে যে অবদান, তাদের শিক্ষার যে লক্ষ্য এবং উদ্দেশ্য, এই পার্টটাকে নিয়ে আমরা আজকে ডিসকাস করব। ওকে, তো চলো দেখি। ফার্স্ট যে যে জায়গাগুলো রয়েছে আমরা দেখি। এখানে প্রাচ্য এবং পাশ্চাত্য দুটো ভাগে পুরোপুরি ভাগ করা রয়েছে, যে প্রাচ্য এবং পাশ্চাত্য দুদিককার মনীষী এবং সেই মনীষীদের শিক্ষা সম্পর্কের যে মতবাদ, সেই মতবাদ সম্পর্কে আমরা দেখব। তো প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, তার সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ রয়েছে, এবং যেটা রয়েছে সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। তার সঙ্গে সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে জন ডিউ এবং রুশো। তো এই চলে গেল আমাদের প্রাচ্যর দিক এবং এই চলে গেল আমাদের পাশ্চাত্যর দিক। তো পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে জন ডিউই এবং রুশোরটা আমরা দেখব। তো এই জায়গাটাতে একদম ব্রিফলি লিখে দেওয়া আছে যে কে মূলত কোন দিকটার প্রতি বিশ্বাসী ছিলেন। তো আমরা সেটা একবার দেখি। দেখ, সবার প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যখন আমরা বলবো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে প্রথম যেটা থাকছে সেটা হচ্ছে প্রকৃতি। তো রবীন্দ্রনাথ ঠাকুর মানেই এখানে হচ্ছে গিয়ে প্রকৃতিবিদ। নেক্সট, যখন আমরা স্বামী বিবেকানন্দের কথায় আসবো তখন স্পিরিচুয়ালিটি, তখন আসবে স্পিরিচুয়ালিটি, অর্থাৎ অন্তর্নিহিত যে সত্তা, সেই অন্তর্নিহিত সত্তার বিকাশের কথা। নেক্সট যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে যখন আমরা মহাত্মা গান্ধীর ক্ষেত্রে আসবো, তখন সেটা হয়ে যাবে সম্পূর্ণভাবে বুনিয়াদী শিক্ষা, অর্থাৎ উনি যেটার উপরে জোর দিয়েছিলেন সেটা হচ্ছে গিয়ে হাতে কলমে শিক্ষা। নেক্সট, তারপর যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে রুশো। তো রুশোর যে মূল বক্তব্য ছিল সেটাও হচ্ছে কি প্রকৃতির মধ্যে থেকে শিক্ষা অর্জন করা, অর্থাৎ কৃত্রিম যে শৃঙ্খলতা বা কৃত্রিম যে শিক্ষা, সেই কৃত্রিম শিক্ষা থেকে একটুখানি বাইরে গিয়ে শিক্ষাকে অর্জন করা। এবং তারপর যেটা রয়েছেন সেটা হচ্ছে গিয়ে জন ডিউই। তো জন ডিউই যার মূল লক্ষ্য ছিল জীবন কেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ শিক্ষাই হচ্ছে কি জীবন, অর্থাৎ মূল ফোকাস জীবন কেন্দ্রিক শিক্ষার দিকে। ওকে, তো এটা জাস্ট ব্রিফ করে দেওয়া আছে। তো এগুলো তোর এক্সামের আগে আগে মনে রাখবি, যাতে করে এই ছোটো ছোটো টার্মসগুলো মনে রাখলেই কিন্তু এক্সামের আগে তোদের পুরোপুরি জিনিসটা ক্লিক করে যাবে এবং অনেকটা হেল্প হয়ে যাবে। তো চল এবারে আমরা এই যে প্রত্যেকটা মনীষী রয়েছেন, এই প্রত্যেকটা মনীষীকে আমরা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে একটু ডিটেলসে দেখে নিই। তো সবার ফার্স্ট আমরা চলে আসি। সবার ফার্স্ট যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের। তো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে গিয়ে প্রকৃতিবাদ। এবারে শুধুমাত্র যে আমরা প্রকৃতিবাদটাকেই দেখতে পাবো তা কিন্তু না, কারণ রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের মধ্যে আমরা প্রকৃতিবাদের সঙ্গে সঙ্গে ভাববাদ এবং প্রয়োগবাদ, এই দুটো হলেও একটু হলেও আমরা মিশ্রণ পেয়ে থাকি। তো আমরা দেখব কিভাবে সেগুলো, যে কিভাবে আমরা প্রয়োগবাদের দর্শন পাচ্ছি, তবে আলটিমেট যেটা ফোকাস সেটা কিন্তু প্রকৃতিবাদ। নেক্সট দেখ, প্রথমেই যেটা ডিসকাস করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে সৃজনশীলতার বিকাশ। তো এই সৃজনশীল কথাটার অর্থ কী? সৃজনশীলতার বিকাশ বলতে এটাকেই বোঝানো হয় যে ক্রিয়েটিভিটি, অর্থাৎ নিজে থেকে কোনো জিনিসকে তৈরি করা, অর্থাৎ ক্রিয়েটিভিটি। তো সৃজনশীলতার বিকাশ। তার পরবর্তী জায়গাটা যেটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে গিয়ে আন্তর্জাতিকতা বোধ, অর্থাৎ আন্তর্জাতিকতা যে বোধ, সে আন্তর্জাতিকতা বোধের জাগরণ। নেক্সট যেটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে গিয়ে যে মূল দর্শন, ঠিক আমি যে জিনিসটা একটু আগেই ডিসকাস করেছি সেটাই এখানে বলা হয়েছে। দেখ, যে এখানে প্রকৃতিবাদটা মূল হলেও এখানে কিন্তু ভাববাদ এবং তার সঙ্গে সঙ্গে প্রয়োগবাদের একটা সমন্বয় আমরা দেখতে পারি। রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনেতে মূল প্রকৃতিবাদ হলেও কিন্তু আমরা ভাববাদ এবং তার সঙ্গে সঙ্গে প্রয়োগবাদের একটা সমন্বয়কে পেয়ে যাই। কি করে? কেন কি এর পরেই আমরা দেখব যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং তার সঙ্গে সঙ্গে শান্তিনিকেতন, শ্রীনিকেতন, এই জায়গাগুলোর মধ্যে থেকে কিন্তু প্রয়োগবাদটাকে আমরা দেখতে পাই, যে শুধুমাত্র প্রকৃতির মধ্যে থেকে শিক্ষা নয়, তার সঙ্গে সঙ্গে প্রয়োগবাদ। আমরা আসবো, ডিটেলসেতে আসবো। তো জাস্ট এখানে কি মূল দর্শন হচ্ছে প্রকৃতিবাদ, এবং তার সঙ্গে সঙ্গে ভাববাদ এবং প্রয়োগবাদের একটা সমন্বয় আমরা দেখতে পাই। নেক্সট যেটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে গিয়ে স্বাধীনতার বিকাশ, অর্থাৎ স্বচিন্তা ভাবনার মধ্যে দিয়ে নিজের স্বাধীনতার বিকাশ করা, যে কোনো কিছুকে জোর করে বোঝা করা নয় বা চাপিয়ে দেওয়া নয়, প্রকৃতির মধ্যে থেকে যে শিক্ষাটাকে অর্জন করা হবে এখানে সেটার উপরেই সব থেকে বেশি ফোকাস করা হয়েছে। এবং এই জন্যই রবীন্দ্রনাথ পরবর্তীকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করেন, যেখানে প্রকৃতির মধ্যে থেকে শিক্ষার উপরে কিন্তু সব থেকে বেশি ফোকাস করা হয়। নেক্সট, রবীন্দ্রনাথের যে শিক্ষা দর্শন, তো সেখানে শিক্ষা দর্শনের যে শিক্ষার মাধ্যমটা, সেই মাধ্যমটা কিন্তু সবসময়ের জন্যই হবে মাতৃভাষা। অর্থাৎ রবীন্দ্রনাথ মাতৃভাষার উপরে কিন্তু সব থেকে বেশি জোর দিয়েছিলেন, যে শিক্ষার যে বেসিক এডুকেশন, সেই বেসিক এডুকেশনটা কিন্তু সবসময়তেই হবে মাতৃভাষা। তাহলে আমরা এই শিক্ষা দর্শনের মধ্যে কি কি পেলাম? ফার্স্ট, ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার বিকাশ। নেক্সট যেটা পেলাম সেটা হচ্ছে আন্তর্জাতিকতা বোধ বা আন্তর্জাতিকতা বোধের জাগরণ, তার সঙ্গে সঙ্গে নৈতিক বোধের জাগরণ। নেক্সট যে জায়গাটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে গিয়ে মূল দর্শনের মধ্যে প্রয়োগবাদের সঙ্গে সঙ্গে আমরা ভাগবাদ এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই প্রকৃতিবাদ। তো প্রকৃতিবাদ হচ্ছে মেন, তার সঙ্গে সঙ্গে আমরা ভাববাদ এবং প্রয়োগবাদের একটু হলেও কিন্তু একটা স্পর্শ পেয়ে থাকি। নেক্সট যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে কি স্বাধীনতার বিকাশ, অর্থাৎ স্বচিন্তা ভাবনা, সেই স্বচিন্তা ভাবনার বিকাশের কথা এখানে বলা হয়েছে। তো এবারে নেক্সট আমরা দেখি এই যে ভাববাদ এবং প্রয়োগবাদের যে সমন্বয়, এই ব্যাপারটা সম্পর্কে আমরা একটু দেখব। দেখ, নেক্সট শান্তিনিকেতন এবং তার সঙ্গে সঙ্গে শ্রীনিকেতন। তো এই দুটো জায়গার মধ্যে কিন্তু আমরা প্রয়োগবাদটাকে দেখতে পাই। কিরকম ভাবে? যখন আমরা শান্তিনিকেতনের কথা বলি, তো শান্তিনিকেতনের মূল যে জায়গাটার উপরে তো সব থেকে বেশি জোর দেওয়া হয়েছিল, যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন, তখন মূল যেটার উপরে জোর দেওয়া হয়েছিল সেটা কি, সেটা হচ্ছে গিয়ে প্রকৃতির কোলে শিক্ষা, অর্থাৎ মুক্ত পরিবেশ, সেই প্রকৃতির মধ্যে থেকে শিক্ষাটাকে লাভ করা, বা মুক্ত পরিবেশ বা প্রকৃতির মধ্যে থেকে যখন শিক্ষাটাকে লাভ করব, সেটাই হচ্ছে রবীন্দ্রনাথের মতে একদম সঠিক শিক্ষা। এবং নেক্সট কি, নেক্সট যেটা সেটা হচ্ছে কি এখানে শিল্প এবং তার সঙ্গে সঙ্গে কলা, সঙ্গীত বা বিভিন্ন রকম সৃজনশীল কাজের প্রাধান্য, অর্থাৎ ক্রিয়েটিভিটি। সৃজনশীলতা, তাই তো? তো এখানে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার প্রতি কিন্তু সব থেকে বেশি জোর দেওয়া হয়েছিল। কোথায়? সেটা হচ্ছে গিয়ে শান্তিনিকেতনে, শান্তিনিকেতন প্রতিষ্ঠা করার সময়। পরবর্তীতে চলে যায়, পরবর্তী জায়গাটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে শ্রীনিকেতন। এই শ্রীনিকেতন যখন আমরা ডিসকাস করব, তখন আমরা কি দেখব, যে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের যে চিন্তা ভাবনাটা ছিল, সেটাকে যখন তাত্ত্বিক দিক থেকে সম্পূর্ণরূপে প্র্যাকটিক্যালি প্রয়োগ করা হয়, অর্থাৎ প্রয়োগবাদ, প্রয়োগবাদের যে দর্শন। তো এখানে কি হয়েছে, সবার প্রথম যেটার প্রতি জোর দেওয়া হয়েছিল সেটা হচ্ছে গিয়ে পল্লী উন্নয়ন এবং তার সঙ্গে সঙ্গে স্বনির্ভরতা, অর্থাৎ সেই ঘুরিয়ে ফিরিয়ে হাতে কলমে শিক্ষার উপরে কিন্তু সব থেকে বেশি জোর দেওয়া হয়। কেন? কেন কি এই হাতে কলমে শিক্ষার উপরে জোর দেওয়া হলে তবেই কিন্তু একটা মানুষ পরবর্তীকালে গিয়ে সে স্বনির্ভর হতে পারবে। তো সেই কারণে এই শ্রীনিকেতনকে তৈরি করা, অর্থাৎ গ্রামীণ যে পরিকাঠামো সেটাকে সম্পূর্ণরূপে পুনর্গঠন করা। তো নেক্সট এখানে হাতে কলমে শিক্ষার মধ্যে কোনটার প্রতি সব থেকে বেশি জোর দেওয়া হয়? কৃষিকাজ, তার সঙ্গে সঙ্গে তাঁত বোনা এবং তার সঙ্গে সঙ্গে কুটির শিল্প, অর্থাৎ ছোটোখাটো যে কুটির শিল্প, তার সঙ্গে সঙ্গে কৃষিকাজ এবং তার সঙ্গে সঙ্গে তাঁত বোনা। তো এই যে জায়গাগুলো, কেন কি এটা যেহেতু সেই সময়কার চিন্তা ভাবনা, তো সেই সময়কার কেন্দ্র করেই এখানে এই কথাগুলো বলা হয়েছে, যে যেহেতু তাঁত বোনা, কুটির শিল্প বা কৃষিকাজ, এই পুরোটাই হচ্ছে কি তাত্ত্বিক দিক থেকে যখন বাইরে বেরিয়ে যাওয়া, তাত্ত্বিক দিক থেকে বাইরে বেরিয়ে গিয়ে যে শিক্ষা অর্জন করা, যে শিক্ষাটা পরবর্তীকালে গিয়ে একটা মানুষকে স্বনির্ভর করে তুলবে, তো সেই কারণের জন্যই কিন্তু এই শ্রীনিকেতনকে প্রতিষ্ঠা করা। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা রবীন্দ্রনাথের আমরা যদি মূল দর্শনের প্রয়োগমূলক দিকটাকে দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু চলে আসবে শান্তিনিকেতন এবং শ্রীনিকেতন। ক্লিয়ার? চলো পরবর্তীতে আমরা স্বামী বিবেকানন্দের যে শিক্ষা দর্শন, সেই স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনেতে চলে আসি। দেখি যে স্বামীজির মতে শিক্ষার লক্ষ্যটা কি। তো খুব গুরুত্বপূর্ণ একটা কোটেশন এখানে লেখা রয়েছে, যে শিক্ষা হলো সেটাই যেটা মানুষের অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ করে, অর্থাৎ
অন্তর্নিহিত বিকাশ, স্পিরিচুয়ালিটির বিকাশ। তো এই স্পিরিচুয়ালিটির বিকাশটাকে কিভাবে করা যাবে সেটা সম্পর্কে আমরা দেখব। এবং স্বামীজির বিকাশের যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে গিয়ে আধ্যাত্মিক বিকাশ বা আত্মবিশ্বাসকে বৃদ্ধি করা। তার সঙ্গে সঙ্গে 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে গিয়ে চরিত্র গঠন। তাহলে 1 নম্বর আমরা পেলাম আধ্যাত্মিক বিকাশ বা আত্মমূলক বিকাশ। নেক্সট যেটা পেলাম সেটা কি, সেটা হচ্ছে গিয়ে চরিত্র গঠন। তারপরে আমরা যেটা পেলাম সেটা কি, তারপরে হচ্ছে গিয়ে এখানে সার্বিকভাবে মানব কল্যাণ, অর্থাৎ সামগ্রিক যে মানব কল্যাণ তার কথা এখানে বলা হয়েছে। তো মূলত স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক দিকটাই কিন্তু স্বামীজির শিক্ষার মূল লক্ষ্য। চলো নেক্সট আমরা দেখি যে শিক্ষা যে পদ্ধতি বা যে পাঠ্যক্রম, সে শিক্ষা পদ্ধতি এবং পাঠ্যক্রম কীরকম হওয়া উচিত স্বামীজির মতে। অর্থাৎ স্বামীজির মতে যে পাঠ্যক্রম অথবা যে শিক্ষা পদ্ধতি, সে শিক্ষা পদ্ধতি এবং পাঠ্যক্রমকে কীরকম থাকতে হবে। তো সবার প্রথমেই আমরা দেখব যেটার প্রতি সব থেকে বেশি স্বামীজি জোর দিয়েছিলেন সেটা হচ্ছে গিয়ে মনোসংযোগ। অর্থাৎ এখানে কি বলছে যে জ্ঞানের যে চাবিকাঠি সেটার মূল বক্তব্য হচ্ছে গিয়ে একাগ্রতা, অর্থাৎ ধ্যান। তো এই একাগ্রতার মাধ্যমেই কিন্তু স্পিরিচুয়ালিটিকে পাওয়া সম্ভব। অর্থাৎ একাগ্রতা বা ধ্যান হচ্ছে গিয়ে এই শিক্ষার মূল লক্ষ্য। নেক্সট পরবর্তী কি রয়েছে, পরবর্তী রয়েছে ব্রহ্মচর্য। তো এই ব্রহ্মচর্য কথাটার মূল অর্থ কি, চিন্তা, বাক্য এবং কর্ম, এই 3টে জায়গার মধ্যে প্রবৃত্ততা। তো চিন্তা, বাক্য এবং কর্ম, এই 3টে জায়গার মধ্যে সম্পূর্ণরূপে প্রবৃত্ততা থাকা। ক্লিয়ার? তো এটাই হচ্ছে গিয়ে ধ্যান বা মনোসংযোগের কিন্তু একমাত্র মেন শর্ত। তো এবারে আমরা স্বামীজির পাঠ্যক্রমটা দেখি যে স্বামীজির শিক্ষা দর্শনেতে পাঠ্যক্রমের ভূমিকাটা কিরকম। তো স্বামীজির শিক্ষা দর্শনেতে যে পাঠ্যক্রমের ভূমিকাটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে প্রাচ্য এবং পাশ্চাত্য, এই দুই যে দর্শন, এই প্রাচ্য ও পাশ্চাত্য দর্শনের মিল, প্রাচ্য এবং পাশ্চাত্য দর্শনকে সমন্বয় করা। তো এই প্রাচ্য এবং পাশ্চাত্য দর্শনকে যখন সমন্বয় করা হবে, এই দুজনের মধ্যে মেলবন্ধন ঘটানো হবে, সেটাই হচ্ছে গিয়ে স্বামীজির শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ পাঠ্যক্রম বানানোর লক্ষ্য। অর্থাৎ স্বামীজির মতে শিক্ষার যে পাঠ্যক্রম হবে সেটা অবশ্যই প্রাচ্য এবং পাশ্চাত্য এই দুটোর মধ্যে সমন্বয় থাকবে বা মিল থাকবে। ক্লিয়ার? তো এখানে কোন দর্শনের কথা বলা হয়েছে, এখানে বেদান্ত দর্শন। অর্থাৎ বেদান্ত দর্শনের সঙ্গে আধুনিক যে পাশ্চাত্য বিজ্ঞান এবং কারিগরি শিক্ষা, সেই বেদান্ত দর্শনের সঙ্গে আধুনিক পাশ্চাত্য বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার একটা সমন্বয় তৈরি করা। তো বেদান্ত দর্শন তার সঙ্গে সঙ্গে আধুনিক যে শিক্ষা, সেই আধুনিক শিক্ষা দর্শনের সমন্বয় তৈরি করা। এবং আধুনিক শিক্ষা দর্শনের মধ্যে কি কি থাকছে, সেখানে থাকছে কারিগরি এবং বিজ্ঞান, অর্থাৎ কারিগরি শিক্ষা এবং বিজ্ঞান শিক্ষা। ক্লিয়ার? তো এই হচ্ছে গিয়ে স্বামীজির মতে যে পাঠ্যক্রমটা থাকা দরকার, সেই পাঠ্যক্রমটা এরকম ধরনের থাকা দরকার। চল নেক্সট আয়, নেক্সট জায়গাটা রয়েছে সেটা আমরা দেখব মহাত্মা গান্ধী। অর্থাৎ গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্যটা কিরকম হওয়া উচিত, যে গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য কিরকম হওয়া উচিত। দেখ প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে গান্ধীজির মতে শিক্ষার যে মূল লক্ষ্য সেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে বৌদ্ধিক বিকাশ। অর্থাৎ নিজের ডেভেলপমেন্ট, বৌদ্ধিক বিকাশ এবং তার সঙ্গে সঙ্গে বিচারবোধের আরও এগিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ বিচারবোধের যে ধারণা, সেই ধারণাটাকে নিজের মধ্যে থেকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে বৌদ্ধিক বিকাশ এবং তার সঙ্গে সঙ্গে চিন্তাশক্তি বা বিচারবোধ। নেক্সট নেক্সট কি রয়েছে, নেক্সট হয়েছে কর্মমুখী দক্ষতা। অর্থাৎ যেটাকে আমরা বলি হাতে কলমে শিক্ষা, কর্মমুখী দক্ষতা বা হাতে কলমে শিক্ষা। কেন? কেন কি হাতে কলমে শিক্ষাই একমাত্র শিক্ষা যে মানুষকে স্বনির্ভর করে তুলতে পারে। তো সেই জন্যে মহাত্মা গান্ধীর মতে এই হাতে কলমে শিক্ষা বা নৈতালিম, আমরা আসবো দেখবো এরপরে, এগুলো অর্থ একই, যেটাই নৈতালিম সেটাই হাতে কলমে শিক্ষা, সেটাই বুনিয়াদী পরিকল্পনা, আলটিমেটলি সেম জিনিস, যে মানুষকে স্বনির্ভর করে তুলতে হবে। অর্থাৎ একজন যে শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীকে স্বনির্ভর করে তোলা।
নেক্সট কি রয়েছে, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে অহিংসা এবং নৈতিকতা, অর্থাৎ নৈতিক বোধের জাগরণ করা। নৈতিক বোধের জাগরণ। তো এই নৈতিক বোধ জিনিসটা কি, নৈতিক বোধ বলতে এটা কি বোঝায় যে একটা ব্যক্তি, সে তো আর একা নয়, ব্যক্তি এবং সমাজ এই দুটোর সমন্বয়, অর্থাৎ ব্যক্তি কখনোই একা নয়, ব্যক্তি এবং সমাজ এই দুটো সমন্বয়। তো যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তি তার সমাজের প্রতি যে দায়িত্ব বা কর্তব্য, অর্থাৎ একজন ব্যক্তির সমাজের মধ্যে থেকে সমাজের প্রতি করলে কোন জিনিসটা ঠিক হবে, কোনটা সমাজের প্রতি করা ঠিক নয়, তো এই সমাজের প্রতি যে দায়িত্ব কর্তব্য, সমাজের প্রতি যেটা ঠিক এবং যেটা ভুল, এটা কি বলা হয় কি, নৈতিক বিকাশ। তো এই নৈতিক বিকাশের কথা কিন্তু মহাত্মা গান্ধীর শিক্ষার লক্ষ্যের মধ্যে উঠে এসছে। অর্থাৎ আমরা যদি সর্বাঙ্গীন দিক থেকে দেখতে যাই যে এগুলোর আলটিমেট মূল মোটোটা কি, মূল মোটো হচ্ছে হলিস্টিক ডেভেলপমেন্ট, অর্থাৎ একজন শিক্ষার্থীর যে সর্বাঙ্গীন বিকাশ, সেই সর্বাঙ্গীন বিকাশের কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ একজন শিক্ষার্থীর হলিস্টিক ডেভেলপমেন্ট বা সর্বাঙ্গীন বিকাশ। চল নেক্সট আয়, দেখ নেক্সট যে জায়গাটা আমরা দেখবো খুব গুরুত্বপূর্ণ জায়গা, এখান থেকে এক্সামে কোশ্চেন থাকে, সেটা হচ্ছে গিয়ে নৈ তালিম বা বুনিয়াদী শিক্ষা। তো সবার প্রথম আমরা দেখবো এই যে বুনিয়াদী শিক্ষা, তো গান্ধীজির মতে এই বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্যটা কি, যে বুনিয়াদী শিক্ষার আলটিমেট বৈশিষ্ট্য কি, সেটা সম্পর্কে আমরা একটু দেখবো। দেখ প্রথমেই 7 থেকে 14 বছর বয়স পর্যন্ত অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা দেওয়া, তাই তো, অর্থাৎ 7 থেকে 14 বছর বয়স পর্যন্ত অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষাকে দেওয়া। 7 থেকে 14 বছর পর্যন্ত শিশুদেরকে অবৈতনিক অর্থাৎ কমপ্লিটলি ফ্রি অফ কস্ট এবং তার সঙ্গে সঙ্গে বাধ্যতামূলক অর্থাৎ ম্যান্ডেটারি যে এডুকেশন, সেই ম্যান্ডেটারি এডুকেশনকে প্রোভাইড করা। নেক্সট 2 নম্বর কি রয়েছে, 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান। তো এখানেও ফোকাস করা হয়েছে কিন্তু মাতৃভাষা, অর্থাৎ মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান। যে শিক্ষা, যে 7 থেকে 14 বছর পর্যন্ত যে বেসিক এডুকেশন দেওয়া হচ্ছে সেটা অবশ্যই কিন্তু তার যে মাধ্যম হবে সেটা মাতৃভাষা হবে। নেক্সট পরবর্তী কি রয়েছে সেটা হচ্ছে হস্তশিল্প কেন্দ্রিক এবং স্বনির্ভরতা, অর্থাৎ এই যে বুনিয়াদী শিক্ষা, এই বুনিয়াদী শিক্ষার অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে মানুষকে বা শিক্ষার্থীকে স্বনির্ভর করে তোলা। একজন শিশু যখন সে তার গতানুগতিক পড়াশোনা কমপ্লিট করার পরে, অর্থাৎ গতানুগতিক যে শিক্ষা, সেই শিক্ষা অর্জন করার পরে যখন সঠিকভাবে সে স্বনির্ভর হতে পারবে, সেটাই হচ্ছে গিয়ে নৈ তালিম বা বুনিয়াদী শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। তো খুব ভালো করে মনে রাখিস, এরই অপর নাম হচ্ছে ওয়ার্ধা পরিকল্পনা। ওকে, তো এই ওয়ার্ধা পরিকল্পনা থেকে এক্সামেতে কোশ্চেন আসে। পরবর্তীতে আমরা দেখি যে এর যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমটা কিরকম থাকবে, অর্থাৎ গান্ধীজির মতে শিক্ষার যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমটা কিরকম থাকা দরকার। তো গান্ধীজির মতে শিক্ষার যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমে কি কি রাখার কথা বলা হয়েছে, সবার প্রথম ইতিহাস, তার সঙ্গে সঙ্গে ভূগোল, তার সঙ্গে সঙ্গে ছিল গণিত এবং বিজ্ঞান, অর্থাৎ ইতিহাস, ভূগোল, গণিত এবং বিজ্ঞান। তো এই 4টে হচ্ছে গিয়ে পাঠ্যক্রমের মূল ভিত্তি। ওকে, তো এই 4টেকে কেন্দ্র করেই হচ্ছে গিয়ে গান্ধীজির যে বুনিয়াদী শিক্ষা, সেই বুনিয়াদী শিক্ষার যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমের মূল ভিত্তি কিন্তু এই 4টে, কি কি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং তার সঙ্গে সঙ্গে গণিত। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট আমরা চলে আসি রুশো, অর্থাৎ প্রাচ্য যেগুলো সেটা আমরা দেখলাম, এরপরে আমরা পাশ্চাত্যতে চলে আসি, যে পাশ্চাত্যদের শিক্ষা দর্শন, সেই পাশ্চাত্য শিক্ষা দর্শনে কি বলা হচ্ছে আমরা একটু ফোকাস করি। দেখ প্রথমেই যেটা রয়েছে সেটা রুশো। তো রুশোর এখানে কি লেখা রয়েছে দেখ, যে চরম প্রকৃতিবাদ এবং মুক্তির ডাক। তো এই চরম প্রকৃতিবাদ এই কথাটার অর্থ কি, অর্থাৎ আলটিমেটলি আমরা এটা বুঝতে পারছি যে রুশোর যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে গিয়ে উনি একজন প্রকৃতিবাদী দার্শনিক। তো আমরা আসবো এখানে চরম প্রকৃতিবাদ কথাটা কেন বলা হয়েছে আমরা দেখব। তো দেখ ফার্স্ট, রুশোর মতে, অর্থাৎ রুশোর যে শিক্ষা দর্শন, সেখানে কৃত্রিম যে সমাজ সেটা শিশুকে সম্পূর্ণরূপে কলুষিত করে দেয়, অর্থাৎ যে সমাজ এবং তার সঙ্গে সঙ্গে যে কৃত্রিম পরিবেশ,
সেই পরিবেশ কিন্তু একটা শিশুকে সম্পূর্ণরূপে কলুষিত করে দেয়। অর্থাৎ সেটা কখনোই একটা শিশুর সঠিকভাবে তাকে তার জীবন পরিচালনা করার জন্য উপযোগী নয়। পরবর্তী কি রয়েছে, সেটা হচ্ছে কি প্রকৃত স্বাধীনতা। তো রুশোর মতে প্রকৃত শিক্ষা হলো সেটাই যেটা একজন শিশু প্রাকৃতিক নিয়মেতে স্বতঃস্ফূর্তভাবে যে জ্ঞান লাভ করবে। যখন একজন শিশু প্রকৃতির নিয়মেতে স্বতঃস্ফূর্তভাবে জ্ঞান লাভ করবে, সেটাই হচ্ছে কি রুশোর মতে প্রকৃত শিক্ষা বা প্রকৃত স্বাধীনতা। তাহলে আমরা কি দেখলাম, যে কৃত্রিম সমাজ যেটা রুশোর মতে যেটা সম্পূর্ণরূপে একটা শিশুকে কলুষিত করে তোলে, এবং নেক্সট প্রকৃত স্বাধীনতা, অর্থাৎ শিশুর যে প্রকৃতির মধ্যে থেকে স্বতঃস্ফূর্ত বিকাশ, সেই স্বতঃস্ফূর্ত বিকাশই হচ্ছে গিয়ে একজন শিশুর শিক্ষার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। নেক্সট দেখ, এটা থেকে তোদের এক্সামেতে কোশ্চেন থাকে, সেটা হচ্ছে গিয়ে নঙর্থক শিক্ষা বা নেগেটিভ এডুকেশন। তো এই নেগেটিভ এডুকেশনের মূল বক্তব্যটা কি আমরা একটু দেখি। দেখ, প্রথমেই যেটা রয়েছে সেটা, প্রথম 12 বছর বয়স পর্যন্ত শিশুকে কোনো পুঁথিগত শিক্ষা বা প্রথাগত শিক্ষা দেওয়া যাবে না। অর্থাৎ রুশোর মতে, রুশোর যে বিখ্যাত গ্রন্থ এমিল, আমরা এরপর আসবো দেখবো সেটাতে, তো সেখানে আমরা পুরো জীবনের যে স্টেপ এবং প্রত্যেক স্টেপ অনুযায়ী কীরকম শিক্ষা দেওয়া দরকার সেটা সম্পর্কে আমরা দেখব। তো এখানে সেটাই বলা হচ্ছে যে একটা শিশুকে 12 বছর বয়স পর্যন্ত কখনোই কিন্তু যেটা গতানুগতিক বা পুঁথিগত শিক্ষা, সেই পুঁথিগত শিক্ষার আওতায় নিয়ে আসা যাবে না। পরবর্তী কি, পরবর্তী যেটা সেটা হচ্ছে গিয়ে এর উদ্দেশ্য সত্য বা পূর্ণ শিক্ষা দেওয়া নয়, বরং হৃদয়কে পাপ থেকে মুক্ত করা এবং মনকে ভ্রান্তি থেকে দূর করা, অর্থাৎ হৃদয়কে পাপ থেকে মুক্ত করা। অর্থাৎ নঙর্থক শিক্ষা যেটা, এই নঙর্থক শিক্ষা যেটা মূল উদ্দেশ্য সেটা কি, এর মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে একটা শিশুকে সত্য এবং যে পূর্ণ শিক্ষা সেটা শুধুমাত্র দেওয়া নয়, বরং তার যে হৃদয় সেটাকে পাপ থেকে মুক্ত করা। কেন কি রুশোর মতে আগেই কি বলেছেন যে সমাজ কি করে, সমাজ একটা শিশুকে কলুষিত করে তোলে, সমাজ একটা শিশুকে কলুষিত করে তোলে। তো সেই কারণে 12 বছর পর্যন্ত তাকে যে গতানুগতিক শিক্ষা, সেই গতানুগতিক শিক্ষার আওতায় আনা যাবে না। এবং নেক্সট যেটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে গিয়ে একটা শিশুকে সম্পূর্ণরূপে তার যে মন সেটাকে পাপ থেকে মুক্ত করতে হবে। তো এই পাপ থেকে মুক্ত করার শিক্ষা, তো নঙর্থক শিক্ষা বা নেগেটিভ এডুকেশনের এই দুটো হচ্ছে গিয়ে অন্যতম মূল লক্ষ্য। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট আমরা দেখব রুশোর যে বিখ্যাত এমিল গ্রন্থ, সেই গ্রন্থতে কি বলা হয়েছে। তো খুব ভালো করে মনে রাখবি, খুব ইম্পর্টেন্ট একটা, এখান থেকে কোশ্চেন আসে। তো এখানে যে মানব জীবনের বিকাশের যে স্তর, সেই স্তরটা রুশোর মতে, অর্থাৎ রুশোর যে বিখ্যাত এমিল গ্রন্থ, সেখানেতে কী রকমভাবে দেওয়া আছে আমরা একটু ফোকাস করি। দেখ, প্রথমেই যেটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে গিয়ে শৈশবকাল, যেটাকে বলা হচ্ছে 0 থেকে 5 বছর পর্যন্ত। তো এই শৈশবকালেতে এটার প্রতি ফোকাস করা হয়েছে যে সেখানে সম্পূর্ণরূপে দৈহিক বিকাশ থাকবে, অর্থাৎ কোনো রকম কোনো কৃত্রিম শাসন সেখানে থাকবে না, কোনো রকম কোনো কৃত্রিম শাসন সেখানে থাকবে না। সম্পূর্ণরূপে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে একজন শিশুর দৈহিক বিকাশের উপরে শুধুমাত্র এখানে জোর দেওয়া হবে, কোনো কৃত্রিম শাসন এখানে থাকবে না। নেক্সট যেটা রয়েছে শৈশবের পর, সেটা হচ্ছে বাল্যকাল। কত বছর থেকে কত? 5 থেকে 12 বছর পর্যন্ত। তো এই 5 থেকে 12 বছর পর্যন্ত যে শিক্ষা, এখানেতে যে নেগেটিভ এডুকেশন বা নঙর্থক শিক্ষা সেটার প্রয়োগ করতে দেখা গেছে, যে এখানে কোনো রকম কোনো গতানুগতিক পাঠ্যক্রম থাকবে না, অর্থাৎ কোনো পুঁথিগত শিক্ষা নয়, বা যে গতানুগতিক পাঠ্যক্রমকে ফলো করে যে শিক্ষা আমরা লাভ করি সেই শিক্ষা এখানে থাকবে না। কখন? 5 থেকে 12 বছর পর্যন্ত। এই 5 থেকে 12 বছর পর্যন্ততে এই নঙর্থক শিক্ষার প্রয়োগ করা হয়, অর্থাৎ নেগেটিভ এডুকেশন। এবং এখানে কোনো রকম কোনো পুঁথিগত শিক্ষা থাকবে না। পরবর্তী হচ্ছে গিয়ে প্রাক কৈশোরকাল। তো এই প্রাক কৈশোরকালেতে কিসের উপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে, সেটা হচ্ছে গিয়ে উপযোগিতামূলক শিক্ষা এবং তার সঙ্গে সঙ্গে পর্যবেক্ষণ ও আবিষ্কার মেথড। অর্থাৎ প্রাক কৈশোরকাল যেটা 12 থেকে 15 বছর পর্যন্ত, তো এই প্রাক কৈশোরকালেতে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে পর্যবেক্ষণ এবং আবিষ্কার মেথডের উপরে। অর্থাৎ একটা শিশুর তার ভেতরকার যে চাহিদা, তার ভেতরকার যে ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটির পার্টটাকে বাইরে নিয়ে আসার কথা এখানে বলা হয়েছে, যে
সেখানে পর্যবেক্ষণ এবং আবিষ্কার মেথডের প্রতি সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে। পরবর্তী নেক্সট চলায়, নেক্সট হচ্ছে গিয়ে কৈশোরকাল। তো এই কৈশোরকালেতে কি বলা হয়েছে, এই কৈশোরকালেতে এসে যেটা 15 থেকে 20 বছর পর্যন্ত, তো এই কৈশোরকাল 15 থেকে 20 বছর পর্যন্ত এখানে সামাজিক এবং তার সঙ্গে সঙ্গে নৈতিক শিক্ষা দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ইতিহাস, ধর্ম এবং সমাজের সাথে পরিচয় করানো। অর্থাৎ 15 বছরের আগে পর্যন্ত কোনো রকম কোনো গতানুগতিক শিক্ষা থাকবে না এবং সমাজ, ধর্ম বা যে নৈতিক শিক্ষা, সেই শিক্ষার কোনো স্থান এখানে থাকবে না। যেটা থাকবে সেটা সম্পূর্ণরূপে কৈশোরকাল থেকে, অর্থাৎ 15 বছর থেকে 20 বছর পর্যন্ত। তার আগে পর্যন্ত সম্পূর্ণরূপে যেটা হবে সেটা হচ্ছে কি একটা শিশুর যে বৌদ্ধিক বিকাশ এবং তার সঙ্গে সঙ্গে তার যে শারীরিক বিকাশ, তার সঙ্গে সঙ্গে যে মানসিক বিকাশ, এগুলো ডেভেলপমেন্ট করবার যে ফেজ, সেগুলোর উপরে সব থেকে বেশি এখানে জোর দেওয়া হয়েছে। তো খুব ভালো করে মনে রাখিস, এই 5 থেকে 12 বছরটার মধ্যে অর্থাৎ যে বাল্যকাল, সেই বাল্যকালেতে কি করা হয়েছে, এই যে নেগেটিভ এডুকেশন, এই নেগেটিভ এডুকেশন বা নঅর্থক শিক্ষাটাকে কিন্তু এই জায়গাটাতে প্রয়োগ করার কথা বলা হয়েছে। তো নেগেটিভ এডুকেশন বা নঅর্থক শিক্ষা প্রয়োগের যে সময়কাল, সেটা হচ্ছে গিয়ে 5 থেকে 12 বছর পর্যন্ত, অর্থাৎ বাল্যকাল। খুব ভালো করে মনে রাখিস, যেখান থেকে তোদের এক্সামেতে কোশ্চেন দেয়। তো চলো পরবর্তীটা আমরা দেখে নিই। পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে জন ডিউই। তো জন ডিউর আমরা প্রথমেই যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি উনি একজন প্রয়োগবাদী দার্শনিক ছিলেন। অর্থাৎ যার শিক্ষার যে দর্শন, সেই শিক্ষা দর্শনের মূল ভিত্তি ছিল প্রয়োগবাদ। অর্থাৎ পূর্ব নির্ধারিত সত্য বলে কিছু হয় না, পরীক্ষার মাধ্যমে যেটা হবে সেটাই হচ্ছে সত্য। এখানে পূর্ব নির্ধারিত কিছু থাকে না, পরীক্ষার মাধ্যমে যে জিনিসটা হবে সেটাই হচ্ছে গিয়ে সত্য। বুঝতে পারা গেছে? তো এটাই হচ্ছে গিয়ে প্রয়োগবাদের মূল বক্তব্য, যে পূর্ব নির্ধারিত কিছু নয়, পরীক্ষার ফলে এবং প্রয়োগ করার মাধ্যমে যেটা প্রমাণ হবে সেটাই হচ্ছে গিয়ে সঠিক সত্য। তাহলে আমরা এখানে কি পাই একটু দেখে নিই, যে একজন শিক্ষার্থী রয়েছে, সেই শিক্ষার্থীর মধ্যে অভিজ্ঞতা এবং তার গণতান্ত্রিক সমাজ। তো এই জায়গাটাতে ফোকাস কর, সব থেকে যে ডিটেলসেতে লিখে দেওয়া আছে, দেখ যে শিক্ষা ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি নয়, বরং জীবনযাপনের একটি ধারাবাহিক প্রক্রিয়া। খুব ভালো করে এটা মনে রাখিস, যে এখানে এটাই বলা হয়েছে যে শিক্ষা শুধুমাত্র একটা কোনো প্রসেস নয়, এটা একটা লাইফ লং প্রসেস, একটা জীবনব্যাপী প্রক্রিয়া, যে সারা জীবনব্যাপী চলতে থাকা একটা প্রক্রিয়া। এরকম নয় যে একটা সার্টেন টাইমেতে এসে আমার এডুকেশনটা শেষ হয়ে গেল, না। জন ডিউয়ের যে শিক্ষা দর্শন, তার মধ্যে কি শিক্ষা হচ্ছে কি একটা জীবনব্যাপী প্রক্রিয়া, ইটস এ লাইফ লং প্রসেস, এটা চলতে থাকা প্রক্রিয়া। ক্লিয়ার? নেক্সট দেখ, নেক্সট এই কোটেশনটা খুব ভালো করে মনে রাখিস, এটা তোদের এক্সামেতে খুব রিপিট হয়, যে বিদ্যালয় হলো সমাজের একটা ক্ষুদ্র সংস্করণ। অর্থাৎ স্কুল ইজ এ মিনিয়েচার অফ এ সোসাইটি। তো এই যা খুব রিপিট করে, এই কোশ্চেনটা তোদের এক্সামেতে প্রত্যেক বছরই একবার করে করে রিপিট হয়। তো এটা কার উক্তি? তো এটা জন ডিউয়ের উক্তি। নেক্সট যে জায়গাটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে গিয়ে অবিচ্ছিন্ন যে অভিজ্ঞতা তার পুনর্গঠন করাই হচ্ছে গিয়ে শিক্ষার মূল লক্ষ্য। অর্থাৎ জন ডিউয়ের মতে শিক্ষার যে মূল লক্ষ্য সেটা কি, এই যে অবিচ্ছিন্ন পুনর্গঠন করা, অর্থাৎ অবিচ্ছিন্ন যে অভিজ্ঞতা সেগুলোকে পুনর্গঠন করা, এটা হচ্ছে গিয়ে অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। চল নেক্সট আয়। নেক্সট জন ডিউয়ের মতে যে শিখন কৌশল, অর্থাৎ যে সমস্যা সমাধানমূলক প্রক্রিয়া, সেই সমস্যা সমাধানমূলক প্রক্রিয়াটাকে আমরা একটু দেখে নিই, যে এখানে সমস্যা সমাধানমূলক প্রক্রিয়া বলতে কি বোঝানো হয়েছে, বা তার যে স্টেপস, তার স্টেপসটা কি কি। প্রথমেই যেটা, সেটা হচ্ছে কি সমস্যাটাকে নির্বাচন করা। নির্বাচন করা মানে কি, মানে বাস্তব জীবনে কোনো সমস্যার সম্মুখীন হওয়া, বাস্তব জীবনে রিয়েল লাইফেতে কোনো একটা প্রবলেমের সামনে আসা, সমস্যার সম্মুখীন হওয়া, এটা হচ্ছে গিয়ে স্টেপ নাম্বার 1। নেক্সট কি, সমস্যাকে অনুধাবন করা। তো এই অনুধাবন কথাটার অর্থ কি, এই সমস্যাটার যে কারণ, সেই কারণটাকে বিশ্লেষণ করা। অর্থাৎ এই যে সমস্যা, সেই সমস্যাটা কি কারণের জন্য আসে, সেই কারণটাকে বিশ্লেষণ করা। অর্থাৎ সমস্যাটাকে অনুধাবন করা, কারণটাকে বিশ্লেষণ করা, 2 নম্বর স্টেপ। তারপরে 3 নম্বর কি রয়েছে, তথ্য সংগ্রহ। অর্থাৎ যে সমস্যাটা রয়েছে, সেই সমস্যাটা থেকে যখন আমি সমাধানের পথে এগিয়ে যাব, তো সেই সমাধান করতে গেলে আমার যে যে তথ্যটা দরকার, সেই তথ্যটাকে আগে থেকে নিজের কাছে রেখে দেওয়া। অর্থাৎ তথ্যটাকে খোঁজা এবং সেই তার যে উপায়, সেই উপায়টাকে খুঁজে বার করা। তো এটা হচ্ছে গিয়ে তথ্য সংগ্রহ করা। নেক্সট পরবর্তী কি, পরবর্তী হচ্ছে কর্ম সম্পাদন। অর্থাৎ তথ্য সংগ্রহ করা মানে একটা নির্দিষ্ট পরিকল্পনা করা। তো এই নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী যখন আমি কাজ করব,
সেটাকে আমরা বলবো কর্ম সম্পাদন। মানে শুধুমাত্র আমি একটা পরিকল্পনা করে রেখে দিয়েছি, সেটাকে আমি অ্যাপ্লাই করছি না, না এটা নয়। পরিকল্পনা করা রয়েছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী যখন কাজ করা হবে, পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সেটাকে আমরা বলবো কর্ম সম্পাদন। নেক্সট হয়, নেক্সট কি, নেক্সট হচ্ছে গিয়ে মূল্যায়ন। অর্থাৎ যে কাজ করা হলো, যে কর্ম করা হলো, সেই কর্মের যে ফলাফল সেটাকে অভিজ্ঞতা এবং তার পুনর্গঠন করা। অর্থাৎ তার যে ফল হলো সেই ফলাফলটাকে যাচাই করা, সেই ফলাফলটাকে দেখা এবং সেই ফলাফলটাকে দেখার পরে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার পুনর্গঠন করতে পারা। ক্লিয়ার হয়েছে? তো এই পুরোটা হচ্ছে গিয়ে শিখন যে কৌশল, সেই শিখন কৌশলের পদ্ধতি বা স্টেপস। তাহলে ফার্স্ট আমরা কি পেলাম? সমস্যাটাকে নির্বাচন করা, সমস্যার সম্মুখীন হওয়া। নেক্সট, সমস্যাটার কি কারণ বা তার যে কি প্রকৃতি, সেই প্রকৃতিটা সম্পর্কে জানা। পরবর্তী যেটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে গিয়ে তথ্য সংগ্রহ করা, অর্থাৎ সমস্যাটা সমাধান করতে গেলে যে যে জিনিসগুলো দরকার সেই তথ্যটাকে সংগ্রহ করে রাখা। নেক্সট, কর্ম সম্পাদন, অর্থাৎ শুধু পরিকল্পনা করা নয়, সেই পরিকল্পনা অনুযায়ী কাজটা করা। এবং তারপর যেটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে মূল্যায়ন, অর্থাৎ তার যে ফলাফল সেই ফলাফলটাকে যাচাই করে নেওয়া। ক্লিয়ার? তো খুব ভালো করে মনে রাখিস। নেক্সট চলে, নেক্সট যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে আমরা একটু দেখে নিই যে প্রাচ্য দর্শন, অর্থাৎ যেটা আমাদের ভারতীয় দর্শন এবং তার সঙ্গে সঙ্গে যেটা পাশ্চাত্য দর্শন, এই প্রাচ্য আর পাশ্চাত্য এই দুই দর্শনের মধ্যে ডিফারেন্সিয়েট করি আমরা একটু, দেখি এই দুই দর্শনের মধ্যে ডিফারেন্সটা কি। তো দেখ, প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতীয় দর্শন বা প্রাচ্য দর্শন। এই প্রাচ্য দর্শনে কি বলা হচ্ছে, এর যে মূল লক্ষ্য সেটা হচ্ছে গিয়ে আধ্যাত্মিকতার জাগরণ, তার সঙ্গে সঙ্গে চরিত্র গঠন এবং আত্মোপলব্ধি। তাহলে এর মূল লক্ষ্যটা কি, শিশুর আধ্যাত্মিক বিকাশ, তার সঙ্গে সঙ্গে চরিত্র গঠন করতে পারা এবং আত্ম উপলব্ধি করতে পারা। একই রকম ভাবে যখন আমরা পাশ্চাত্য দর্শনেতে চলে আসব, সেই পাশ্চাত্য দর্শনের মূল লক্ষ্যটা কি, এখানকার মূল লক্ষ্য হচ্ছে গিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ এবং ব্যক্তির স্বাধীনতা, অর্থাৎ স্বাধীন ব্যক্তিসত্তা গঠন করতে পারা। পরবর্তী কি রয়েছে, প্রাচ্যতে দর্শন, সেই প্রাচ্য দর্শনের প্রকৃতি কিরকম, এখানে সাধারণত দৈব শক্তির প্রকাশ, যেহেতু স্পিরিচুয়ালিটির কথা বলা হচ্ছে, বেদ বেদান্ত অর্থাৎ যে দৈব শক্তি সেই তার বিকাশের কথা বলা হয়েছে। এবং পাশ্চাত্যদের দর্শন, সেখানে কিসের উপরে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে, সেখানে প্রকৃতির উপরে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে, অর্থাৎ যে বাস্তব পরিবেশ সেই পরিবেশের উপরে জোর দেওয়া হয়েছে। অর্থাৎ প্রকৃতির মধ্যে থেকে শিক্ষা এবং পরিবেশের মধ্যে থেকে শিক্ষা, এটার উপরেই সব থেকে বেশি এখানে জোর দেওয়া হয়েছে। নেক্সট কি রয়েছে, নেক্সট হচ্ছে এর পদ্ধতি কি ছিল, পদ্ধতি ছিল মনোসংযোগ এবং ধ্যান। অর্থাৎ যদি প্রাচ্যতে আমরা দেখেন যেখানে স্পিরিচুয়ালিটির উপরে জোর দেওয়া হয়েছে, তাহলে তার মূল লক্ষ্যগুলো কি ছিল, ধ্যান এবং তার সঙ্গে সঙ্গে মনোসংযোগ। নেক্সট, পাশ্চাত্যতে কি ছিল, পাশ্চাত্যতে ছিল প্রজেক্ট মেথড, অর্থাৎ যে অভিজ্ঞতা অর্জন করা হচ্ছে সেই অভিজ্ঞতার মধ্যে থেকে শেখা। অর্থাৎ এখানে ফিক্সড কিছু নেই, পরীক্ষার মাধ্যমে যেটা প্রমাণ হবে সেটাই হচ্ছে সত্য। এবং নেক্সট কি, স্বতঃস্ফূর্ত যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার পুনর্গঠন করতে পারা। আর তার সঙ্গে সঙ্গে আমরা অলরেডি দেখেছি নঙর্থক শিক্ষার প্রয়োগ করতে পারা। তো নঙর্থক শিক্ষা প্রয়োগ করা। নেক্সট, ভারতীয় দর্শন বা প্রাচ্য দর্শনেতে যে শিক্ষকের সম্পর্ক সেটা কি ছিল, সেটা ছিল গুরু শিষ্যের সম্পর্ক, যেটা সম্পূর্ণরূপে পবিত্র এবং ভক্তিযুক্ত সম্পর্ক, অর্থাৎ যেখানে ভক্তি ছিল মূল কথা। এবং একই রকমভাবে যখন আমরা পাশ্চাত্য দর্শনকে দেখি, সেই পাশ্চাত্য দর্শনেতে কার উপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে, সেটা হচ্ছে গিয়ে সামাজিক পরিদর্শক এবং সহায়ককারী। অর্থাৎ এখানে মূল বক্তব্যই হচ্ছে গিয়ে শিক্ষক, ফ্রেন্ড, ফিলোসফার ও গাইড। তাই তো, শিক্ষক কি, শিক্ষক হচ্ছে গিয়ে একজন সহায়ক, সহায়কের ভূমিকা শিক্ষক নেবে। তো ফ্রেন্ড, ফিলোসফার ও গাইড। ক্লিয়ার? তো এই হচ্ছে প্রাচ্য এবং পাশ্চাত্যদের দর্শন, সেই দর্শনের মধ্যে ডিফারেন্সিয়েশন। এরপরে আমরা আমাদের যে শিক্ষাবিদগুলো সম্পর্কে আজকে জানলাম, তাদের মূল দর্শন, শিক্ষা পদ্ধতি এবং যে অবদান সেগুলোর মধ্যে থেকে একটু ডিটেলসে করে নিই। তো এটা জাস্ট একটা মাইন্ড ম্যাপ করে দেওয়া আছে, যাতে করে তোদের একবার দেখলেই পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, পুরো টপিকটা যাতে এই একটা পিপিটির মধ্যে ক্লিয়ার হয়ে যায়, সেই জন্য এটাকে বানিয়ে রেখে দেওয়া আছে। তো দেখ, রবীন্দ্রনাথের কথা যখন বলা হয়েছে তখন কি, রবীন্দ্রনাথ প্রকৃতিবাদ এবং তার সঙ্গে সঙ্গে ভাববাদের দর্শন কিন্তু দেখতে পাওয়া যায়। ও তার সঙ্গে সঙ্গে আমি এখানে অ্যাড করছি প্রয়োগবাদ।
তো ভাববাদ আর প্রয়োগবাদকে দেখতে পাওয়া গেল মূল যে দর্শন সেটা কিন্তু প্রকৃতিবাদ। ক্লিয়ার হয়েছে? যদি এক্সামেতে এরকম ধরনের কোশ্চেন আসে যে রবীন্দ্রনাথ ঠাকুর ভাববাদ, প্রয়োগবাদ, প্রকৃতিবাদ সবগুলো অপশনই হয়তো দিয়ে দিল, তখন তাহলে কি করবি? কনফিউজ হওয়ার কিছু নেই, তখন যেটা প্রকৃতিবাদ রয়েছে প্রকৃতিবাদে টিক মারবি। ওকে, নেক্সট কি রয়েছে? শিক্ষণ পদ্ধতি। তো অবশ্যই মাতৃভাষা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা এবং প্রাকৃতিক যে পরিবেশ সেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে থেকে শিক্ষা গ্রহণ করা। নেক্সট কি রয়েছে? শান্তিনিকেতন এবং বিশ্বভারতীর বিশেষ অবদান। পরবর্তী স্বামীজির মতে কি? স্বামীজির মতে মূল লক্ষ্য হচ্ছে গিয়ে বেদান্ত দর্শন, অর্থাৎ মানুষ গড়ার শিক্ষা। নেক্সট শিক্ষার যে পদ্ধতি সেটা কি? শিক্ষার পদ্ধতি হচ্ছে গিয়ে মনোসংযোগ করা, অর্থাৎ ধ্যান, ব্রহ্মচর্য, মনোসংযোগ বা ধ্যান। ওকে, মূল অবদান কি? মূল অবদান হচ্ছে গিয়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করা। গান্ধীজির ক্ষেত্রে আমরা কি দেখেছি? গান্ধীজির ক্ষেত্রে অহিংসা এবং তার সঙ্গে সঙ্গে প্রয়োগবাদ, খুব গুরুত্বপূর্ণ এটা, অর্থাৎ গান্ধীজি একজন প্রয়োগবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন। তো এখানে শিক্ষার পদ্ধতি কি? শিক্ষার পদ্ধতি হচ্ছে হাতে কলমে কাজ, অর্থাৎ কাজের মাধ্যমেতে শিক্ষা, হাতে কলমে কাজের মাধ্যমেতে শিক্ষা। নেক্সট অন্যতম অবদান কি? অন্যতম অবদান হচ্ছে নৈতালিম বা বুনিয়াদী শিক্ষা, হাতে কলমে শিক্ষা। ওকে, নেক্সট আমরা পাশ্চাত্য দর্শনে দেখি রুশো। তো রুশো চরম প্রকৃতিবাদ, কেন কি প্রকৃতিবাদ ছাড়া, প্রকৃতি ছাড়া আর অন্য কোনো অর্থ নেই। রুশোর বক্তব্য একটাই যে শিক্ষার যেটা মূল দর্শন সেটা প্রকৃতিবাদী হওয়া উচিত, এর বাইরে আর অন্য কোনো কিছুতে উনি বিশ্বাসী ছিলেন না। নেক্সট যেটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে আবিষ্কার, অর্থাৎ শিক্ষার যে মেথড সেটাকে আবিষ্কার এবং তার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক যে ফলাফল সেই প্রাকৃতিক ফলাফলের দ্বারা শাসন করতে পারা শিশুকে। নেক্সট অন্যতম অবদান কি? অন্যতম অবদান হচ্ছে কি এমিল গ্রন্থ এবং তার সঙ্গে সঙ্গে নঙর্থক শিক্ষা। তো খুব ভালো করে মনে রাখিস, খুব ইম্পর্ট্যান্ট, এমিল গ্রন্থ এবং তার সঙ্গে সঙ্গে নঙর্থক শিক্ষা, অর্থাৎ নেগেটিভ এডুকেশন। নেক্সট কি রয়েছে? নেক্সট জন ডিউই। তো জন ডিউই কি ছিলেন? জন ডিউই ছিলেন একজন প্রয়োগবাদী দার্শনিক, যিনি প্রয়োগবাদীতে বিশ্বাসী ছিলেন। তো তার মূল শিক্ষার যে পদ্ধতি সেই পদ্ধতি কি ছিল? তার শিক্ষণ পদ্ধতি ছিল হচ্ছে গিয়ে সমস্যা সমাধানমূলক পদ্ধতি, অর্থাৎ আগে থেকে ফিক্সড সত্যি বলে কিছু নেই, যেটা প্রমাণিত হবে সেই প্রমাণিত হওয়াটাই হচ্ছে গিয়ে সত্যি। আর এর অন্যতম গুরুত্বপূর্ণ যে অবদান সেই অবদান হচ্ছে গিয়ে ল্যাবরেটরি স্কুল তৈরি করা। তো খুব ভালো করে এটা মনে রাখবি, এখান থেকে তোদের এক্সামেতে কোশ্চেন আসে যে ল্যাবরেটরি স্কুল কে প্রতিষ্ঠা করেন। তো এটা জন ডিউই হচ্ছে গিয়ে সঠিক উত্তর। ওকে, তো আমরা পুরো কম্পিটিটিভ একটা আলোচনা করলাম, পুরো জিনিসটা সম্পর্কে দেখলাম, একদম সংক্ষেপেতে আমরা চ্যাপ্টারটাকে কমপ্লিট করলাম। বড় চ্যাপ্টার, অনেক ডিটেলসেতে আমরা পরবর্তীকালেতে আসবো। তো এটা যারা একদম প্রথমবার দেখছিস, খুব ইজিভাবে খুব অল্প সময়ের মধ্যে যাতে তোরা কভার করতে পারিস সেরকমভাবেই এটাকে পুরো প্রিপেয়ার করে রাখা হয়েছে। তো এটা দেখলে তোদের এই পুরো চ্যাপ্টারটা সম্পর্কে একটা সলিড ধারণা চলে আসবে, তোরা বুঝতে পারবি যে আমাদের কোন জিনিসগুলো পড়তে হচ্ছে বা কি কি ইম্পর্টেন্ট টপিক রয়েছে। তো চলো আজকে আমরা এখানেই কমপ্লিট করছি। সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোশ্চেন অ্যান্সারেতে। বাই বাই।